ভাই কিছু মুভি হয় হচ্ছে এরকম যে আপনি মুভিটা দেখার পরে ইটস জাস্ট টাইম পাস। আবার কিছু মুভি হয় যেটা আপনি দেখার পরে সেটার ইম্প্যাক্ট আপনার মধ্যে অনেকক্ষণ এমনকি অনেক দিন পর্যন্ত থেকে যায়। আমি সেকেন্ড ক্যাটাগরির একটা মুভি এইমাত্র শেষ করলাম এবং সেই মুভিটা নিয়ে আজকে কথা বলবো। মুভিটার নাম হচ্ছে मैं वापस आऊंगा। মুভিটা থিয়েটারে বেশ কিছুদিন আগে আসছিল, থিয়েটারে আমার দেখা হয়নি। এটার একটা রিজন হচ্ছে যে আমি এটা রিভিউ যখন দেখতেছিলাম, রিভিউ শুনতেছিলাম, সবাই রিভিউয়ার বলতেছিল এটা এভারেজ মানের মুভি, অনেক বোরিং, কাস্ট এরকম সুপারস্টার কেউ নাই। তো সবকিছু মিলে আমি ভাবছি যে মুভিটার তেমন কি। তারপরে ফাইনালি মুভিটা নেটফ্লিক্সে রিলিজ হলো এন্ড আমি মুভিটা দেখার একটা অন্যতম রিজন খুঁজে পেলাম, সেটা হচ্ছে যে মুভির ডিরেক্টর হচ্ছে ইমতিয়াজ আলী। যারা ইমতিয়াজ আলীকে চিনেন তারা তো জানেন যে সে কিরকম ধরনের মুভি বানায় সাধারণত। জাব উইমেট বলেন, রকস্টার বলেন, এই টাইপের মুভিগুলোর মতো ক্লাসিক মুভি কিন্তু সে দিছে এবং তার একটা সিগনেচার মুভি মেকিং স্টাইল আছে যেটা আপনার মনের মধ্যে ইম্প্যাক্ট ফেলবে, যেটা আপনাকে একই সাথে এন্টারটেইন করবে এবং সাথে সাথে একটা মেসেজ দিবে অথবা আপনার লাইফের এমন একটা অংশ আপনার সামনে তুলে ধরবে যেটা নিয়ে আপনাকে ভাবতে হবে, মানে ভাবতে বাধ্য হবেন। তো মে বাপাস আউঙ্গা এই মুভিটার মধ্যে একই সাথে দুইটা জিনিস এরকম ভাবে দেখানো হয়েছে। একটা হচ্ছে একটা লাভ স্টোরিকে তুলে ধরা হয়েছে, আর একই সাথে 1947 সালে যখন ভারত উপমহাদেশ ভেঙে গেছিল, সে পার্টিশনের সময়টায় ভেঙে গিয়ে দুইটা দেশের সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তান। সেই সময়টার যে টেরর, সেই সময়টার যে টেনশন, সেই জিনিসটাকেও এই মুভির মধ্যে তুলে ধরা হয়েছে পাশাপাশি ভাবে। তো কিরকম এই মুভিটা লাগলো সেটা নিয়ে আজকের ভিডিও। মুভিটা কেমন লাগলো সেটা তো আমি স্টার্টিং থেকে বলেই দিলাম যে আমি ইমোশনালি এত ইনভেস্টেড হয়ে গেছি এই মুভিটার মধ্যে যে আমি আসলে এটাকে ভাষায় বলতে পারবো না যে মুভিটা আমার কাছে কেমন লাগছে। ইট গেভ মি গুজবাম্পস, ইট গেভ মি মোমেন্টস অফ রিয়েলাইজেশন। একই সাথে আমাকে ফিল করাচ্ছিল যে এই সিচুয়েশনে যদি আমি থাকতাম, মানুষ একটা কথা প্রায় বলে যে পুট ইউর সেলফ ইন দেয়ার শুজ। আমি নিজেকে তাদের সেই সিচুয়েশনে যখন আমি বসাচ্ছিলাম, আমি ভাবতেছিলাম এটা সম্ভব না, এটা কিভাবে সম্ভব। ওই সময়টার টেনশন, ওই সময়টার ভয়াবহতা, ওই সময়টার পাশবিকতা, ওইটা কিভাবে মানুষ সহ্য করছিল। সেটা হোক 2-3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, বাট ইট ওয়াজ ইমেন্স, ইট ওয়াজ ভয়ানক। সেই সাথে আপনার এটাও ফিল হবে যে যেই লাভ স্টোরিটাকে তুলে ধরা হয়েছে, এই লাভ স্টোরিটা কি এই সময় তুলে ধরা সম্ভব? এই সময় কি এই লাভ স্টোরিটাকে কল্পনা করা সম্ভব? সম্ভব না, সম্ভবই না। এবং এই মুভিতে একটা ডায়লগ আছে যেখানে নায়ক এবং তার গার্লফ্রেন্ড একটা সময় গিয়ে বলে যে এই লাভ স্টোরি কি, আমি তো এই রকমের লাভ স্টোরি চাই। এবং ছেলেটাও বলে যে আমি এই ধরনের লাভ স্টোরি চাই। এবং আপনিও বলতে বাধ্য হবেন যে আমি তো এই ধরনের লাভ স্টোরি সিক করি, আই সিক ফর দিস কাইন্ড অফ লাভ স্টোরি, যেটা আমরা পাই না, এখন পাওয়া সম্ভব না। ইট ওয়াজ এ মুভি অফ হোলসাম ইমোশন। তো মুভির ইমোশন নিয়ে তো কথা বললাম। মুভিটার কাহিনীটা এভাবে আবর্তিত হয় যে মুভিটার একটা বয়োজ্যেষ্ঠ ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটা করছেন নাসিরুদ্দিন শাহ। তো তিনি, তার বয়স হচ্ছে 95 বছর এবং তিনি একটা খারুস বুদ্ধা টাইপের লোক আর যে সবাইকে তার নখের উপরে রাখছে তার সারা জীবন। সো কাইন্ড অফ সে যে বুড়া হয়ে গেছে এবং মারা যাবেন এরকম একটা স্টেজে আছেন। তো তার ফ্যামিলির মধ্যে তেমন এটা নিয়ে কোনো রিগ্রেট নেই, উল্টা তারা মনে মনে কিছুটা ব্যাক অফ দেয়ার মাইন্ড তারা চাচ্ছে যে ভালোই ভালো চলে গেলেই ভালো, এরকম একটা সিচুয়েশনে চলে আসছে। সেরকম একটা মর্নিং এ সে উঠে এবং তার ড্রাইভারকে বলে যে আমি সারগোদায় যাব। সারগোদা হচ্ছে বর্তমান পাকিস্তানে, সে হচ্ছে ভারতে। তো ড্রাইভার স্বভাবতে বলে যে এটা তো সম্ভব না স্যার, এবং তাদেরকে বর্ডার পেট্রোল ধরে এবং তারা বলে যে স্যার এটা আপনি এখন 2026-এ আছেন, এই এখন পাকিস্তানে যাওয়াটা সম্ভব না, নর্মালি যাওয়া সম্ভব না। এবং বুড়া মানতে চায় না। যাই হোক, ঘটনার পরিক্রমে সে একটা স্ট্রোক হয় এবং সে ডেথ বেডে চলে যায়। তখন তার নাতি যে ফরেনে থাকে সেটা হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ, সে আসে এবং দিলজিৎ দোসাঞ্জকে দেখে সে কিছু ব্লাবার টাইপের কথাবার্তা বলে এবং কিছু মিনিংলেস কথাবার্তা, তখন যেটা মনে হচ্ছিল মিনিংলেস কথাবার্তা সেটাকে বলে। দিলজিৎ দোসাঞ্জ এবং ডিকোড করতে চায় এবং ডিকোড করতে সমর্থ হয় ফাইনালি গিয়ে, এবং বোঝে যে সে আসলে
এমন কোন একটা কথা বলতে চাচ্ছে যেই জিনিসটা আধুরা রয়ে গেছে, মানে একটা ক্লোজার যেটাকে বলে লাইফে, সে ক্লোজারটা সে পায় নাই, যার কারণে সে শান্তিতে মরতেও পারতেছে না। সেই ক্লোজারটা কি এবং সেই ক্লোজারটা সে পাবে কিনা, সেটা করতে দিলজিৎ দোসাঞ্জ এবং তার ফ্যামিলি কি করবে সেটা নিয়ে হচ্ছে এই কাহিনী। কাহিনী রিভিউরা যেমন বলেছিল প্রথম দিক থেকে, হ্যাঁ একটু একটু স্লো পেস্ট, বাট সেটা মুভির প্রয়োজনে। কিন্তু পরবর্তী দিকে ভাই ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স আপনাকে একসাথে কাঁদাবে, আপনাকে একসাথে আপনি শিউরে উঠবেন, আপনার কিছু জায়গায় আপনার ভয় লাগবে, কিছু জায়গায় আপনি শান্তি ফিল করবেন। শেষে গিয়ে আপনি যদি একটু দুর্বল হার্টের হয়ে থাকেন, আপনি ডেফিনেটলি এই মুভি দেখে কাঁদবেন। এবং আমি না কাঁদলেও আমার কাছে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল, এবং এখন পর্যন্ত এই মুভিটার ইম্প্যাক্ট আমার মধ্যে রয়ে গেছে। বুঝতে পারছেন যে মুভিটা কিরকম একটা ইম্প্যাক্ট আমার মধ্যে ছেড়ে গেছে। মুভির মিউজিক দিয়েছেন হচ্ছেন বিখ্যাত এআর রহমান। এআর রহমান এর আগেও ইমতিয়াজ আলীর সাথে অনেকগুলো কোলাব করেছেন। সো ইমতিয়াজ আলীর মুভি পেলে এআর রহমান কি ধরনের পারফর্ম করে সেটা কিন্তু আমরা রকস্টার দেখেই আপনি বুঝতে পারবেন। সেখানে এই মুভির অনেক গান হয়তোবা মেমোরেবল না, আপনার ব্রেইনে ঢুকে যাবে না, বাট হি হ্যাড ডান ডিসেন্ট জব। সো প্রথম দিক কিছু গান আপনার কাছে মনে হবে যে এটা এখানে না থাকলেও হতো, বাট পরবর্তীতে যখন মুভিটা আপনার চলতে থাকবে আপনি এটার সাথে ব্লেন্ড হয়ে যাবেন, আপনার কাছে গানগুলোর টিউন এরকম যে আপনাকে একটা প্রশান্তি দিবে। সো আমি এটা নিয়ে কোনো কমপ্লেন করবো না। মুভিতে অ্যাক্টিং করেছেন অবশ্যই নাসিরুদ্দিন শাহ, এবং নাসিরুদ্দিন শাহ যে কত বড় একজন অ্যাক্টর, আমরা তো নাসিরুদ্দিন শাহের ইয়াং আমলটা দেখিনি, সবসময় তার গুণগান অন্যান্য অ্যাক্টরদের মুখ থেকে শুনি যে সে একজন বিশাল অ্যাক্টর, সে একজন বড় মাপের অ্যাক্টর। তার কয়টা ভালো মুভি আপনি দেখছেন আমি জানি না, হয়তোবা ভিলেন টাইপের কিছু মুভি দেখছেন। এই ক্রিস এর মধ্যে ভিলেন টাইপের ক্যারেক্টার দেখে তাকে জাজ করা সম্ভব না। এ ওয়েন্সডে একটা মুভি ছিল অনেকদিন আগে, সেটা দেখছিলাম অনুপম খেরের সাথে, তখন দেখে বুঝছিলাম যে তাকে যদি সলো একটা পারফর্ম করতে দেওয়া হয় সে কত জোস অ্যাক্টিং করতে পারে। এবং এই মুভিতে ভাই রে ভাই, কি অ্যাক্টিংটাই করছে নাসিরুদ্দিন শাহ, অসাধারণ। আপনি বুঝতে পারবেন যে এই বয়সে এসে একটা বয়োজ্যেষ্ঠ অ্যাক্টর এরকম একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা, মাই গুডনেস, অসাধারণ অ্যাক্টিং করছে। তার নাতির চরিত্রে যেটা বললাম দিলজিৎ দোসাঞ্জ অভিনয় করছে, তার ক্যারেক্টার যতটুকুই ছিল না কেন খুবই ভালো অভিনয় করছে। সে এমনিতেও একদম ভালো অ্যাক্টর, ভালো গায়ক, তার উপর আবার এখানে সবকিছু মিলে তাকে দুর্দান্ত লাগছে। এবং ইমতিয়াজ আলী, তাকে পেলে আবার ইমতিয়াজ আলী অন্যরকমের একটা তাকে অ্যাক্টর বানায় ফেলে, এবং সেটাও সে এখানে করতে পারছে। এছাড়া দুইটা ইয়াং অ্যাক্টর ছিলেন, বেজাং রায়না, যাকে আপনারা আর্চিজে দেখে থাকবেন। আর্চিজে দেখে বোঝা গেছিল যে তার অ্যাক্টিং এর ঝলক আছে, এবং এখানে দুর্দান্ত অ্যাক্টিং করছে। নাসিরুদ্দিন শাহের ইয়াং আমলটাকে সে পোর্ট্রে করছে এবং খুব ভালো অভিনয় করছে। আর নায়িকা চরিত্রে ছিল হচ্ছে শারভারি। শারভারিকে ওই এই আলফা টাইপের মুভিতে যদি দেখে থাকেন তাহলে হয়তোবা তার অ্যাক্টিং স্কিল নিয়ে আপনার প্রশ্ন তুলতে পারেন, বাট এখানে তিনি অ্যাক্টিং খুবই সুন্দর করছে। সে একটা পাকিস্তানি মেয়ের চরিত্র অভিনয় করছে, হয়তোবা পাকিস্তানি মেয়েরা সাধারণত আপনি যেরকম ইমাজিন করেন যেরকম টাইপের কিউট সুন্দরী হয়, হয়তোবা ওরকম সুন্দরী তাকে লাগে নাই, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, বাট তাকে ক্যারেক্টারটা খুব মানায় গেছে। তার কিউটনেসটা ক্যারেক্টারটার মধ্যে চলে আসছিল, এবং আপনি সেটা ফিল করবেন। তার আদা, তার ঢং ঢাং, তার সুন্দর করে কথা বলা, সবকিছু খুব সুন্দর লাগছে, এবং তার অ্যাক্টিং স্কিলটাও এখানে ফুটে তুলছে। এছাড়াও যারা যারা সাইড ক্যারেক্টার ছিলেন সবাই দুর্দান্ত পারফর্ম করছে। তো সবকিছু মিলে অ্যাক্টররা তো দারুণ পারফর্ম করছে। ইমতিয়াজ আলী একটা দারুণ আহ, কাজ আমাদেরকে উপহার দিচ্ছেন। এই মুভিটা একটা দুর্দান্ত মুভি, থিয়েটারে না দেখার জন্য আমি রিগ্রেট করতেছি। এই মুভিটাকে আমি ডেফিনেটলি দিব 4 আউট অফ 5। আপনি যদি এই মুভিটা দেখে থাকেন আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি মুভিটা না দেখে থাকেন আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিন, কারণ এই টাইপের মুভি রিভিউ কিন্তু আমি হরহামেশাই করি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, আজকের মতো এই পর্যন্তই, টাটা।